কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল 7টা মতো। তো রোজকার মতো আজকের ব্লগটাও আমি আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিয়ের আগে আমার মাকে দেখতাম খুব সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজটা সমস্ত কিছু সেরে নিয়ে আগে স্নান করতো, আর স্নান টান করে তারপরে পুজো করতো। পুজো টুজো করে তারপরে হচ্ছে রান্নাঘরে যেত, তারপরে যা যা রান্না করার থাকতো সেগুলো করতো। তারপরে বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও দেখতাম, উনিও এরকম স্নান টান করে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকতো। তো যাই হোক, তখন মানে বিয়ের পরপর তো আর আমার রান্নাবান্না সেরকম করতে হতো না, তো আমি অত সকালে ঘুম থেকে উঠতেও পারতাম না, আর স্নান করা তো দূরের কথা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাল আর ডালটা ধোয়া হয়ে গেছিলো। তো সেই জলটা না আমি ফেলে দিই না, তো সেই জলটা নিয়ে আমি আমার এই ফুল গাছগুলোর গোড়াতে দিয়ে দিই। আর দেখো কি সুন্দর গাছগুলোতে ফুল ফোটে। আর জানো তো, জবা গাছগুলো কিন্তু খুব ছোট ছোট, কিন্তু ছোট হলেও প্রচুর কড়ি এসেছে। প্রতিদিনই প্রায় একটা দুটো করে ফুল ফোটেই। আর এই যে এখানে একটা আমি পুঁই শাক গাছ লাগিয়েছি, এই পুঁই শাক গাছটা জানো তো নিচে মানে উঠোনে হয়েছিল বাড়ির ছোট্ট, তো সেখান থেকে তুলে এনে আমি এই ছাদের মধ্যে টবে লাগিয়ে রেখেছি। তো এখানে আমি সার হিসাবে সেরকম কিছুই দিইনি, শুধু একটুখানি গোবর সার দিয়েছি। আর এই চাল আর ডাল ধোয়া জলগুলো আমি পুঁই শাকের গাছটার গোড়ায় দিই। তো গাছটা বেশ ভালোই হয়েছে। দেখবে বাড়িতে লাগানো যে কোনো সবজি না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, কেননা সেটাতে তো সেরকম একটা সার দেওয়া হয় না। তো যাই হোক, গাছে জল টল দেওয়ার পরে চলে আসলাম নিচে। ভাবছি আজকে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দেব। আমার না উচ্ছে আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। তো কার কার এরকম তিতো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার যে কোনো তিতো খেতেই ভালো লাগে, সে উচ্ছে হোক আর নিম পাতাই হোক। নিম পাতাও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, উচ্ছে আলুটা সেদ্ধ দিয়ে এদিকে হচ্ছে কালকে রাতে আমি পুঁই শাক এনে মানে কেটে রেখেছিলাম পুঁই শাকগুলো, যাতে সকালবেলায় উঠে তাড়াহুড়া না হয়। তো ভেবেছিলাম যে পুঁই শাকটা একটুখানি মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো অনেক বেলা হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছ আনার কথা বাবাকে বলতেই ভুলে গেছি। তো আমি একটু আগে বাবাকে ফোন করে বললাম, তো বাবা বলল যে দেখি আগে পাই কি না। তো যাই হোক, বাজারে যাওয়ার পরে বাবা এই অল্প কটা চিংড়ি মাছই পেয়েছিল, আর চিংড়ি মাছটা খুবই ছোট হয়ে গেছে। তো যাই হোক, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আর এখানে হচ্ছে এই বেগুনগুলো জানো তো, কালকে একটু বাজারের দিকে গেছিলাম, গিয়ে দেখি এরকম বড় বড় সুন্দর বেগুন। তো আমার তো দেখেই ভীষণ লোভ লেগে গেছে, কেননা আমার বেগুন পোড়া খেতে দারুণ লাগে। আর আমার বলবো না, আমাদের বাড়িতে সবারই প্রায় বেগুন পোড়া সবাই খুব ভালোবাসে। আমার ছেলে, বর, বাবা, মা সবাই খেতে ভালোবাসে। তো এই বেগুনটা দেখে আর লোভ সামলাতে না পেরে দুটো বেগুন নিয়ে চলে এসেছি। তো আজকে আবার মঙ্গলবারও আছে, যেহেতু আমাদের বাড়িতে না অন্য বারে সেরকম পোড়া খাওয়া যায় না, যেমন বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার। তো মঙ্গলবার আর শনিবার করেই সমস্ত কিছু পোড়াগুলো খাওয়া যায়। তো শনিবার আবার আমার ছেলের জন্মবার, আবার আমারও জন্মবার, তাই শনিবারে আমি কোনো কিছু পোড়া টোড়া দিই না। তো ভাবলাম আজকে মঙ্গলবার আছে, তো আজকেই বেগুনটা পোড়া দিই। আর আমার ছেলে জানো তো ডালও খায়নি, কিছুই খায়নি, শুধু এই বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে। তো বেগুনটাকে এখানে আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ধনেপাতা আর একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু সর্ষে তেল আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন প্রায় 11:15 মতো বাজে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর তারপরে ছেলেকে স্কুলে পাঠানোর পরে সমস্ত কাজ সেরে ফেলেছি, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এদিকে আর পুঁই শাকের তরকারি এটুকুই আছে। আর হচ্ছে এদিকে তোমার মা বাটা দিয়ে গেছে, মানকচু বাটা, আমার বর ভীষণ ভালোবাসে খেতে। আর বেগুন পোড়াও এখানে একটুখানি আছে। তারপরে মা কাঁঠালও দিয়ে গেছে। আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তারপরে মনে পড়েছে যে না, ফ্রিজে তো লোটে
মাছ আছে, আর মাছটা প্রায় 4-5 দিন হয়েও গেছে, আজকে না করলেই নয়। তো ভাবলাম মাছটা করেই ফেলি। আর সব থেকে মজার কথা কি জানো তো, এই মাছটা আমি আগে কখনো কোনো দিনই খাইনি, না আনা হতো আমার শ্বশুর বাড়িতে, না আনা হতো আমার বাপের বাড়িতে। মানে আমার বাপের বাড়িতেও কেউ খেত না, শ্বশুর বাড়িতেও কেউ খেত না। কিন্তু হঠাৎ করে না আমার সবার রান্না দেখি যে লোটে মাছের ঝাল, তারপরে লোটে মাছ ঝুড়ো, এগুলো দেখে না আমারও ভীষণ মানে লোটে মাছটা খেতে ইচ্ছে করলো। তো হঠাৎ করে একদিন বাবাকে বললাম, বাবা আমাকে একটু লোটে মাছ এনে দিও তো। তো বাবা বাজার থেকে এনে রেখেছিল, মানে আমার বাবা আর কি বাপের বাড়িতে। তো আমি ছেলেকে স্কুলে দিতে গিয়ে তারপরে দেখি যে বাবা লোটে মাছ এনে রেখেছে। তো সেদিনকে কী করেছি, রান্না করেছি, একটু ভয়ে ভয়ে রান্না করেছিলাম যে কেমন হবে খেতে, তারপরে কোনো গন্ধ হবে কি না। তো যাই হোক, তাও রান্না করার পরে না আমি তো জানতামও না যে কীভাবে রান্না করে, কি দিয়ে রান্না করে। তো আমার দিদির শ্বশুরবাড়িতেও লোটে মাছটা নাকি খুবই খায়। তো দিদিকে ফোন করে একটু জেনে নিলাম যে কীভাবে রান্না করে। তারপরে দিদি বলল যে এরকম এরকম করে রান্না করে। তো আমিও সেইভাবে রান্না করলাম, তবুও জানো তো মনে একটু ভয় ভয় ছিল, তার জন্য আমি কয়েকটা গন্ধরাজ লেবু পাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম গরম ভাতের সাথে একটু বেশি করে লোটে মাছ ঝুড়ো নিয়ে খেয়ে দেখি, না খেতে তো বেশ দারুণ লাগে। তারপরে এ বাড়িতে এসে বরকেও বলছিলাম যে আমাকে একটু লোটে মাছ এনে দিও তো। তো ও আবার লোটে মাছটা কিনতে একটু লজ্জা পাচ্ছিল, তা আমি খেতে চেয়েছি বলে ও আবার এনেও দিয়েছে। তো যাই হোক, দিদির কাছ থেকে শুনে নিয়ে তো সেদিন রান্না করেছি, তাই রান্নার ব্যাপারটা জেনে গেছি এখন যে কীভাবে রান্না করে। তো আজকেও ভাবলাম যে লোটে মাছটা রান্না করে ফেলি। তো রান্নায় যখন করব তো তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই জানো যে কিভাবে রান্না করে, আবার অনেকেই হয়তো জানো না। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটুখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা দিইনি, লঙ্কা কুচি সমস্ত একটুখানি দিয়ে ভালো করে একটু প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর এদিকে রসুন লঙ্কা এগুলো একটুখানি পেস্ট করে নিয়েছি, দিয়ে মাছগুলো তারপরে একে একে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো। আর এই মাছের মধ্যে একটা কাঁটাও থাকে, আর কাঁটাটা নাকি ভীষণ নরম। তো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কাঁটাটা কি করে বার করব, তারপরে আবার দিদিকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কাঁটাটা কি করে বার করব। তো দিদি আবার দেখিয়ে দিয়েছিল যে এমন এমন করে আস্তে আস্তে কাঁটাটা বার করবি। আর এই দেখো মাছটা আমার হয়েও এসেছে, আর মাছের থেকে আমি একটা একটা করে কাটাও বের করে নিয়েছি। তো মাছটাকে আর একটুখানি কষিয়ে নিয়েছি, আর একটুখানি ধনেপাতাও ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে একটু খেতে বেশ ভালো লাগবে। আর আজকে জানো তো মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তো যাই হোক, মাছটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো রান্নাবান্না করার পরে আমার সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর করাও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে সমস্ত কিছু জানো তো একটু তাড়াতাড়ি মনে হয় হয়ে গেছে, যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এই দেখো, এই বটিটা না আমার বাবা বানিয়ে এনেছে। তো বটিটা না ভীষণ সুন্দর বানিয়েছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। কিন্তু খুব ধার বটিটা জানো তো, আর একটু ভারীও হয়েছে। আর আমি বাবাকে বলেছিলাম যে বটির মাথাতে যেন নারকেল কোড়ানটাও বানিয়ে দেয়, তাতে করে কি হয়, এটার সাথেই মানে নারকেল টারকেল কুড়ানোর জন্য আর অন্য কোনো বটি লাগে না, এই একসঙ্গে সবজি কাটার বটির মধ্যেই হয়ে যায়। আর এই দেখো বৃষ্টিও নেমে পড়লো। তো এখন কিন্তু বৃষ্টির ওপর আর কোনো ভরসা নেই, যখন তখন নেমে যেতে পারে। আর এই আবহাওয়াতে বিশেষ করে ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের হেয়ার আর আমাদের স্কিন। তো কদিন ধরেই ভাবছি যে হেয়ারটাকে একটুখানি কেয়ার করব। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম আজকেই করি, আর করবই যখন, সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো আর হতেই পারে না। আর তার মধ্যে জানো তো সব থেকে বড় কথা হচ্ছে এই কলাগুলো একটু নষ্টও হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম কলাগুলোকে না ফেলে এটা হচ্ছে হেয়ার কেয়ারে লাগিয়ে দিই। আর তোমরা জানো তো অবশ্যই যে কলা কিন্তু আমাদের চুলের জন্য যেরকম ভালো, তেমন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে ছোট ছোট দেখে 3খানা কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলো একটু নরম নরম দেখে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমুলের টক দই। আর দইটা জানো তো বেশি দেবো না, কারণ বেশি দই দিলে না প্যাকটা একটুখানি জল জল টাইপের হয়ে যাবে, সেটা আবার মানে যখন চুলে লাগাবে তখন বেয়ে বেয়ে পড়বে। আর নিয়ে নিয়েছি
পিওর কোকোনাট অয়েল। তো তোমরা যে কোনো অয়েলই এখানে ইউজ করতে পারো। আর নিয়ে নেব হচ্ছে একটা ডিম। তো প্রথমে আমি কলা আর হচ্ছে তোমার দই আর নারকেল তেল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। আর জানো তো বর্ষাকালের জন্য, বর্ষাকালে যখন মানে চুলের কোনো প্যাক বানাবে তাতে কিন্তু অবশ্য করে ডিম ইউজ করবে, কারণ বর্ষাকালে না চুলের জন্য ডিমটা কিন্তু ভীষণ ভালো। বিশেষ করে যাদের মুঠো চুল উঠে যাচ্ছে তাদের জন্য তো খুবই উপকারী ডিমটা। আর যারা মানে ডিমের গন্ধটা সহ্য করতে পারো না তারা হচ্ছে ডিমের সাদা অংশটা দেবে, কুসুমটা দেবে না। কুসুমটা দিতে পারলেই বেশি ভালো হয়, যদি মানে পারো কুসুমটাও দেবে। তো যাই হোক, আমি এখন ডিমটা দিয়ে প্যাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদের যদি আমার আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমটাকে কলার প্যাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে একটু দানা ভাব না থাকে। আর প্যাকটা কিন্তু ঠিক এইরকম হবে, খুব একটা গাঢ়ও হবে না আর খুব একটা পাতলাও হবে না। তো বেশি পাতলা হলে কিন্তু চুলে লাগালে বেয়ে পড়ে যাবে। তো দেখো আমি পুরো চুলে পুরো স্ক্যাল্পে খুব ভালো করে সিথি করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। আর আমার দেখো 1 ঘন্টা হয়েও গেছে। এবার আমি হচ্ছে নর্মাল জল দিয়ে যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো চলো আমিও এখন শ্যাম্পু করে নিই। আর আমি হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করছি বেশ কদিন হলো, তোমার সপ্তাহ 2 হলো। এটা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু, কিন্তু শ্যাম্পুটা ভীষণই ভালো আমার মনে হচ্ছে, মানে আমি ইউজ করে যেটা বুঝেছি। আর তার সাথে হচ্ছে এই কন্ডিশনার। তো যাই হোক, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভ্লগে।